মৃদু মৃদু কাঁপছে হাত দুটো। অরুর নাস্তানবুদ মলিন মুখ দেখে তন্ময় নিঃশব্দে হাসল। শটান দেহে দাঁড়িয়ে বাদবাকি বুকের দিকের দুটো বোতাম নিজেই লাগালো, দুটো স্টেপে, এক পলকে, অতি দ্রুত। এই দৃশ্যে অরুর দ্বিধান্বিত চোখজোড়া লাজুক হলো। দাঁড়িয়ে রইল ভাবসূচক অভিনিবেশে। করুণ কণ্ঠে নিজের সাফাই গাইতে বলল, আপনি তো বছরে ৩৬৫ দিন শার্ট পরেন। এতে বোতাম লাগানোর স্পিরিট আমার থেকে একটু ভালো থাকাটাই স্বাভাবিক, তাই নয় কি? তন্ময় ভ্রু তুলল। হ্যাঁ, সেক্ষেত্রে এক কাজ করতে পারিস। কি কাজ? অরুর স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহ বোধ অসীম। তন্ময় স্বাভাবিকভাবে বলল, নিয়মিত শার্টের ঘ্রাণ না শুকে প্রত্যেক রাতে পড়তে পারিস। পড়তে পড়তে বোতাম লাগানোর স্পিড বেড়ে যাবে। অরুর ছোট ছোট চোখজোড়া বড় হয়ে এলো। থতমত খাওয়া মুখটা দেখে তন্ময় ঠোঁট টিপে হাসল। অরুর সময় লাগলো বাক্যগুলো বুঝতে। বুঝে এসে আশ্চর্য হলো। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল কিছু সেকেন্ড। ঠোঁট দুটো নাড়ালো কিছু বলতে, কয়েকবার চেষ্টা করে, আপনি ছাড়া আর কিছুই বলতে পারল না। লজ্জায় স্তম্ভিত সে। কিং কর্তব্য বিমূঢ় ওকে আর চোখে দেখে তন্ময় কথা ঘুরিয়ে বসল। কি বলেছিলাম তখন? অরুর চোখ মুখ লজ্জায় নুইয়ে আছে তখনও, তবুও প্রত্যুত্তর করে কিঞ্চিত সন্দেহজনিত জিজ্ঞাসা বাদে। কি বলছেন? ডান হাতা ভাঁজে ভাঁজে কনুইতে তুলতে নিয়েই তন্ময় বলল, তৈরি হতে, নাকি বেরোনোর ইচ্ছে নেই? যাচ্ছি আউড়ে অরু দ্রুত সরে গেল। তন্ময় সুস্পষ্ট দেখল ওর ব্যস্ত দেহ। লাগেজ হাতড়ে কালো কামিজ বের করেছে, সেটি স্কার্ফের নিচে ঢেকে বাথরুমে ঢুকেছে তড়ি ঘড়ি করে। তন্ময় এবারে শব্দ করেই হাসল। বাম হাতা কনুইতে তুলে হাত ঘড়ি পড়ল। এগুলো অরুর খোলা লাগেজের দিকে। পায়ের পাতায় ভার রেখে লাগেজ ছুতেই অরুর পার্সোনাল ডায়েরিতে নজর আটকালো। ওপরের এক কোণেতে পড়ে আছে। হাত বাড়িয়ে ছুতে নিয়েও ছুলো না শেষমেশ। লাগেজের চেইন লাগালো। অরু বেরুলো 5 মিনিটের মাথায়। কালো চুড়িদার পরেছে। কালোতে ওকে সর্বদাই চমৎকার দেখায়। অবশ্য তন্ময়ের কাছে সবভাবেই, সব পোশাকেই ওকে চমৎকার লাগে। আর চোখে তোবার চেয়ে নিজের দৃষ্টি সংযত করলো। সাবলীলভাবে বসলো চেয়ারে। ছন্নছাড়া দৃষ্টির সামনে রাখলো ফোন। স্ক্রিনে অ্যাটেনশন দেবার তীব্র প্রচেষ্টা। সে চাইলেই বেরিয়ে যেতে পারে। মাহিন একের পর এক মেসেজ দিচ্ছে। সবগুলো বন্ধু প্রাঙ্গণে বসে, অথচ তার যেতে ইচ্ছে করছে না। মন যেতে চাইছে না। হৃদয় বলছে, বাইরে আছেটা কি? ওর সাজসজ্জা দেখার চেয়ে আপাতত ইম্পর্টেন্ট কিছু নেই তোর। চুপচাপ বসে বসে দেখ। অরু ছুটে ছুটে তৈরি হচ্ছে। তাড়াহুড়ো হাতে দোল পড়ছে, টিপ পড়ছে, ঘড়ি পড়ছে, সাইড ব্যাগ গুছিয়ে নিচ্ছে। দৃশ্যগুলো ভীষণভাবে উপভোগ করছে সে। রৌদ্র উজ্জ্বল আকাশ পানে চেয়ে মাহিন ভাবুক কণ্ঠে বলে, আবহাওয়া অধিদপ্তর ভুয়া গবেষণা করেন। আকাশ দেখলেই বোঝা যায় আজ কোনো বৃষ্টি টিষ্টি হবে না। আবার কথা মিলিয়ে নেয়, দেখ কি চমৎকার রোদ্দুর। রোদ পড়ছে না, জাস্ট নাচতে। রিয়ান ফোন বের করলো পকেট থেকে। নিশ্চিত হতে পুনরায় ওয়েদার অ্যাপে ঢুকলো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2:45 থেকে 1:30 থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে দেখাচ্ছে। রিয়ান ভ্রু তুলে জানাতেই মাহিন বিরক্ত হলো। শোন, এইসব ওয়েদার ফেদার বাদ, তুই আমার কথা শোন। আমি হচ্ছি উন্নত মানের আবহাওয়া অধিদপ্তর। সুহানি হেসে শুধালো, তা আপনি কি চার্জ করেন স্যার? মাহিন উদারতার বহিঃ প্রকাশ করলো। জি, খুব কম, মাত্র 500 পার সেন্টিসে। সৈয়দ আশ্চর্য গলায় বলে বসলো। তোর কি এক একটি বাক্য কি স্বর্ণে বাধাই করা? মাহিন সাদা ফকফকে দাঁতগুলো দেখিয়ে জানালো, দাঁত মাজি নাই সকালে, দাঁত না মাজা মুখ হলো স্বর্ণক্ষণে। তাই এই মুখ দিয়ে আসা এক একটি বাক্য দামি, চার্জ বাড়িয়ে দিলাম। এখন প্রত্যেকটি বাক্য 1000 টাকা। ইব্রাহিম অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল। মাহিন শব্দ করে হাসলো। একা একা খেয়ে মজা নাই, আই মিলেমিশে খাই, খুব টেস্ট।
বন্ধুদের তর্ক বিতর্কের মাঝেই অরুকে নিয়ে বেরিয়ে এসেছে তন্ময়। অরু খুব মনোযোগ সহ সামনে চেয়ে, তার বন্ধুদের তর্ক বিতর্ক শোনার প্রবণতা প্রখর। প্রাঙ্গণে ইতিমধ্যে সবাই আসন পেতেছে। গতকাল রাতেই আলোচনা করা হয়েছে কোথায় যাবে। তারা মাইক্রো করে লেকের পাড়ে যাবে। আধা ঘন্টার পথ। সিলেটের ওই প্রাকৃতিক লেক পাড় জুড়ে কয়েকটি টং আছে। দলবদ্ধভাবে চেয়ার পাতা থাকে। বৃষ্টির দিনে ছাউনির নিচে চা খেয়ে আড্ডা দেবার মতন সুব্যবস্থা করা। আজ যেহেতু বৃষ্টির দিন, কাছাকাছিই থাকবে। আগামীকাল ভ্রমণে বেরোবে। এই মুহূর্তে প্রত্যেকের দৃষ্টি তন্ময় এবং অরুর ওপর। তন্ময় গলা পরিষ্কারের ছুতোতে বন্ধুদের দিকে চেয়ে শুধায়, তাহলে বেরোনো যাক, সবাই রেডি? মাহির মুখ টিপে হাসে, অগোচরে ডান চোখ টিপে বলে, আমরা ভালোভাবেই রেডি। তোর রেডি হতে এতগুলো ঘন্টা লাগলো? উফ। অরু ঘাবড়ালো। তন্ময়ের হয়ে সাফাই দিতে উতলা হলো। ভাইয়া, আমি রেডি হতে সময় নিয়েছি। তন্ময় ভাই তো সেই কখন রেডি হয়েছে। অরুর সহজ সরল প্রত্যুত্তরে সবাই ফিক করে হেসে উঠল। অরু ঠিক বুঝল না কেন হাসাহাসি হচ্ছে, তবে বেশ লজ্জা পেল। চুপসে গেল মুখটা। সোহানি মাহিনের কাঁধে দুটো চর বসিয়ে ধমকালো। এগিয়ে গিয়ে অরুকে টেনে নিজের পাশে এনে হেসে আশ্বস্ত করলো। ও মজা করছে। অরু এ যাত্রায় বুঝতে পারল, অস্বস্তিতে পড়ল। সোহানি অরুর গাল ছুঁয়ে প্রশংসায় ভাসালো। মিষ্টি লাগছে। আমাদের তন্ময় কি আর শুধু শুধু পাগল হয়েছে? এমন মিষ্টি দেখতে মেয়েটার জন্য পাগল হওয়াটাই স্বাভাবিক। আমারই তো তোমাকে আদর আদর করতে ইচ্ছে করে। অরু লাজুক ভঙ্গিতে চায়, বড় বড় চোখে হাসে। ভদ্র সভ্যভাবে ধন্যবাদটুকু বলে সেও প্রশংসায় মাতোয়ারা হয় সোহানির। তন্ময় পার্কিংয়ের দিকে এলো। মাইক্রোর পেছনে এসে বনেট তুলল। ব্যস্ত হাতে কিছু ছোটখাটো কার্যক্রম সেরে বনেট বন্ধ করলো। সামনে এসে দরজা খুলে স্টিয়ারিংয়ে বসলো। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করে জানালা দিয়ে বাইরে তাকালো। অরুকে আলগোছে তন্ময়ের পাশে চড়িয়ে দরজা লাগিয়ে দিল। সে গিয়ে উঠে বসলো পেছনে। সবাই বসতেই তন্ময় গাড়ি স্টার্ট করলো। তরতর করে চলতে শুরু করলো গাড়িটি। বেরিয়ে গেল বাগান বাড়ি ছেড়ে লেক পাড়ের উদ্দেশ্যে। সিলেটে ঘন ঘন বৃষ্টি হয়। জনমুখে শোনা যায় সিলেট বৃষ্টিতেই সুন্দর। অরুও তাই মানে। এভাবেই ও বৃষ্টি বলতে অজ্ঞান। তবে তন্ময়ের বিষয় ভিন্ন। সে বৃষ্টি পছন্দই করতো না। বলা চলে অপছন্দের ছিল। ইদানিংকালে অরুর জন্য একটু একটু মেনে নিচ্ছে। তবে ঘুরতে গিয়েও বৃষ্টি মেনে নিতে তীব্র নারাজ সে। এই যে ঘন্টা খানেকের মধ্যেই রোদ হারিয়ে গেল, সূর্য ডুবল। কালো কালো মেঘে আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশে উচ্চধ্বনিতে বজ্রপাত পড়ছে। এখনো ঝুম বৃষ্টি শুরু হয়নি, তবে ফোঁটা ফোঁটা পড়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। শীঘ্রই ছমছমিয়ে নামবে বলে। ইতিমধ্যেই তাদের গাড়ি লেকপাড়ে পৌঁছিয়েছে। মানুষজন কম, নিরিবিলি বেশ। হৈ হৈ করে বেরুলো সকলে। জনমানব শূন্য জায়গাটি মুহূর্তেই প্রাণোচ্ছল হয়ে উঠল। কাছের গোলাকৃতি 10-12 জনের টেবিল জুড়ে বসলো রাজাদের মতন। গাড়িটা রাস্তার পাশে রেখে বেরিয়েছে তন্ময়। অরুকে নিয়ে এগুচ্ছে বন্ধুদের দিকে। অরু মুখ তুলে চেয়ে ধীর কণ্ঠে আবদার সুরে বলল, বসবো না এখন, একটু লেকের কাছাকাছি যাব। তন্ময় আবদার মানল। বন্ধুদের ইশারা করে অরুকে নিয়ে চলল পাথরের লেকের দিকটায়। যেতে যেতে অরুর নরম হাতটা মুঠো ভর্তি করে নিল। অরু এতে ক্যাটফুট পাওয়া সন্তুষ্ট বিড়ালের রূপান্তরিত যেন। মুখ টিপে মুচকি মুচকি হেসে চলল। তন্ময় নরম কণ্ঠে সতর্ক করল, বৃষ্টি হবে, 2 মিনিটের বেশি না। জবাবে অরু মাথা দোলালো। তারা এলো লেকের কাছাকাছি। লেকের পানি স্বচ্ছ, নীলছে। গভীরটা দেখা যাচ্ছে। রং বেরঙের ছোট ছোট পাথর আছে। অরু নিচে নেমে পানি ছুঁতেও প্রস্তুত। তন্ময় ওর হাবভাবের সঙ্গে পূর্ব পরিচিত। আলতোভাবে হাত টেনে রাখলো। এরই মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হঠাৎ করেই ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হলো। তন্ময় অরুকে টেনে ছুটল বন্ধুদের দিকে। বেশি দূরে যায়নি বলে পৌঁছতে মিনিট খানেক লাগলো।
চুলগুলো ব্যতীত তেমন ভেজেনি দুজন। অরুকে ফাঁকা চেয়ারে বসিয়ে পাশে নিজেও বসল। ইতিমধ্যেই কফি এবং চা এসেছে। যার যেটা পছন্দ সে মোতাবেক অর্ডার দেওয়া হয়েছিল। অরু চা নিল চটপট, তন্ময় কফি। বৃষ্টির উচ্চ ধ্বনির রিমঝিম শব্দে মুখরিত চারিপাশ। সুহানি চায়ে চুমুক দিতে দিতে বলল, আজ রাতে বারবিকিউ পার্টি করলে কেমন হয়? ঐশী চেঁচিয়ে বলে, চমৎকার। রিয়ান তাকাই রুস্তমের দিকে। রুস্তম ভ্রু তুলে, তাকানোর কি আছে, চাইলে করব। আমি বাবু চাচাকে কল করে জানাচ্ছি, সব বন্দোবস্ত করে রাখবে। ইব্রাহিম আঙ্গুল নাড়িয়ে জানায়। এতে যেন উত্তেজনা বাড়ল। অরুও উজ্জ্বল চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় ওর চোখে যেন আকাশের তারা দেখতে পেল। কি সুন্দর পরিষ্কার উজ্জ্বল চোখ দুটো। এই চোখ দুটোর উজ্জ্বলতা দেখতে সে সব করতে পারবে, সব। তন্ময় রুস্তমকে বলল, দে বাবু চাচার নাম্বার, আমি কথা বলছি। টাকা পয়সা চাচার কাছে আছে? রেখে এসেছিস কিছু? দিয়ে এসেছি, যা আছে হয়ে যাবে। বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসে বসে বৃষ্টি দুলে এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। তন্ময় দাঁড়িয়ে ফোনে আলাপ সারল। অন্য পাশে মাহিন, রিয়ান, ইব্রাহিম এবং সৈয়দ চাপা স্বরে কানে কানে ফুসুর ফাসুর করছে। চারজনের মাথা একত্রিত। তন্ময় আর চোখে সেই দৃশ্যে বিচলিত হয়। সে নিজের বন্ধুদের ভালোভাবে চেনে, কিছু একটা নিশ্চয়ই পাকাচ্ছে। কি করতে চাচ্ছে ওরা? তন্ময়কে বসতে দেখে চারজনই আগের মতো পিঠ এলিয়ে বসেছে চেয়ারে। যেন তার আড়ালে ফুসুর ফাসুর করা ছেলে পেলে ওরা নয়। তন্ময়ও আর মাথা ঘামালো না। দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা কফিটা ফের হাতে নিল। এলিজা সুহানি এবং ঐশীর উদ্দেশ্যে বলল, আজ রাতে শাড়ি পরলে কেমন হয়? ভাবছি কিছু ছবি তুলবো সবাই মিলে। আমি দুটো শাড়ি এনেছি। সুহানি খুশিতে আত্মহারা। সাদা শাড়ি এনেছি আমি, দারুণ হবে। কথাটুকু শেষ করে সুহানি মাথা ঘুরিয়ে অরুকে শুধালো, শাড়ি এনেছো আরু? অরু মাথা দুপাশে নাড়ালো। সে তো জানতো না এত কিছু। জানলে নিশ্চয়ই সাথে আনতো। টপস, কামিজ এবং চুড়িদার ব্যতীত কিচ্ছুটি আনেনি সে। তন্ময় এর মধ্যেই দ্রুত গলায় বাদ সাধল, তোরা পর, ওকে এইসবে জড়াস না। অরু শাড়ি টাড়ি পরলে শুভকর হবে না বিষয়টা। এই অমঙ্গল সে হতেই দেবে না। মাহিন দুষ্টু ভঙ্গিতে হাসছে, ভ্রু নাচাচ্ছে। এ যাত্রায় গুনগুন সুরে গান ধরল, কিছু কিছু মানুষের জীবনে মধুচন্দ্রিমা না হওয়াটাই ফল। সারা জীবনে কাছে পেতে হলে করতে হবে এই একটিমাত্র ফুল। আবহাওয়া নাতিশীতোষ্ণ। প্রবল উষ্ণতাহীন বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। ইলশে করে বৃষ্টি নামছে। সবে মাত্র মাগরিবের আজান পড়েছে। লেকপাটটা আধারে অদেখিত কাব্যিকে রূপান্তরিত হয়েছে। নিবিড়ভাবে নীরব চারিদিক। আলো ছায়াতে জড়ানো লেকপাটটা মনোমুগ্ধকর। নৈকট্যে দুজন কপত কপতির আদল বোঝা যাচ্ছে। পাশাপাশি বসে নিঃশব্দে ভিজছে বৃষ্টির ছোঁয়ায়। তিমির আচ্ছন্নতায় ডুবে থাকা লেকের পানি দেখছে অনন্য চিত্তে। অদূর হতেই সেই দৃশ্য অরু মুগ্ধ চোখে দেখছে। ওর দৃষ্টি অনুসরণ করে তন্ময়ও এক পলক তাকায়। ভ্রুদয়ের মধ্যিখানে চারটে ভাঁজ পড়ে সঙ্গে সঙ্গে। অসন্তোষ হয় বড়। অনিন্দ সুন্দর কিছু তো নয়, এমনভাবে দেখার কি আছে? তন্ময় মাথা ঝুঁকিয়ে চাপা স্বরে শুধায়, কি দেখছিস এত? ওর দৃষ্টি ফিরিয়ে আনে। সরল ডাগর ডোগর চোখ দুটোতে সুস্পষ্ট মুগ্ধতা। রেনরিনে কণ্ঠে বলে, দেখেন তাদের কি দারুণ লাগছে দেখতে। তন্ময় বাধ্য হয়ে পুনরায় দৃষ্টি ফেলে অদূরে। অজানা মানব দেহ দুটোর অবয়ব দেখে। প্রিয়তমার মুখের দারুণ শব্দের যথার্থ কোনো অনুভূতি তার অনুভব হয় না। তবুও নাক মুখে হুম ধ্বনি তুলে ঐক্যমত্যতা প্রকাশ করে। এতে ওরও উৎসাহিত হয়। আপ্লুত বদনে ফের চাইতে নিতেই তন্ময় হাত বাড়িয়ে থুতনি ধরে আলতোভাবে নিজের দিকে ওর মাথাটা ফিরিয়ে বলে, অন্যদের দিকে চেয়ে থাকাকে অভদ্রতা বলে। ওরও ঠোঁটে ঠোঁট টেপে মাথা দুলিয়ে জানায়, আর তাকাবো না। তন্ময় সন্তুষ্ট হয়, থুতনি ছাড়ে। ডান হাতে ওর চুল বুলিয়ে আওড়ায়।
গুড গার্ল। পরপর শটান দেহের সামনে দৃষ্টি ফেলতেই আঁতকে ওঠে রুস্তম, সৈয়দ, রিয়ান এবং মাহিন নির্নিমেষ নেত্রে চেয়ে। ওদের ঠোঁট দুটোর মাঝে সুবিস্তৃত ফাঁকা। কি অবস্থা ঐশী এবং এলিজার। অন্যদিকে ইব্রাহিম, সুহানি শান্ত নিঃশব্দে সকলের মুখ চাওয়াচাই করছে। তন্ময় সামান্য কাশে উঠে দাঁড়ায়, অপ্রস্তুত গলায় বলে, চল ওঠ সবাই। মাহিন 32 দাঁত দেখালো এই যাত্রায়, এক ঝটকায় দাঁড়ালো। দ্রুত পায়ে তন্ময়ের কাছাকাছি এসে বাম হাতে গলা পেঁচিয়ে ধরল। গাঢ়ভাবে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিম্ন স্বরে বলল, মামা তুই তো পুরাই গেছস। নিজের আয়নায় আজকাল দেখোস নাকি শুধু উরুকেই মহাসৈকতের কত গভীরে আসোস? জানোস ট্রাই পাচ্ছস তো? তুই বোধহয় ডুবে মরবি বলতেছি আমি। তন্ময় নির্বিকার ভঙ্গিতে হাত সরায়, পিছু ফিরে চায়। অরু সুহানির পাশে ওদের সঙ্গে ধীরে সুস্থে হাঁটছে। এখনো ঝিরঝিরে বৃষ্টি নামছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই মাইক্রোর দিকে এগুচ্ছে সবাই। হাঁটতে হাঁটতে তন্ময় অনাগ্রহী কণ্ঠে বলে, ডুবেও শান্তি। মাহিনের মুখটা দৃশ্যকর ভঙ্গিতে হা হয়ে আসে। নিজেকে চটপট সামলে দানবের মতন অট্ট হাসিতে ফেটে পড়ে, গেয়ে উঠে উচ্চ কণ্ঠে, গভীর জলের ফিশ রে তুই, গভীর জলের ফিশ। আমরা তাই নাম দিয়েছি তন্ময় একটা টিউস। মাহিন পেয়েও থামে না, নিরাশ গলায় ব্যক্ত করতে থাকে, কথায় আছে টু নট জাস্ট আ বুক বাই ইটস কভার। এই বাক্যটি তোর ক্ষেত্রে শতভাগ মিলতেছে। রিয়ান ভেজা গলায় সুরে সুর মেলায়, ইব্রাহিম দোস্ত আমারে মাফ করে দিস রে। আগে যখন তুই আমাদের তন্ময়ের কীর্তিকলাপ সম্পর্কে বলতি তখন আমরা হেসে উড়িয়ে দিতাম। আজ তার কারণে অনেকগুলো সরি। ঐশী তন্ময়ের দিকে এক পলক চায়, পরপর দৃষ্টি সামনে রেখে বলে, ভার্সিটিতে দেখতে চার্মিং বয় হলেও তন্ময়ের পার্সোনালিটি ছিল গম্ভীর, চুপচাপ। এখনো গম্ভীর এবং স্বল্পভাষী। তবে কে জানতো ও এমন রোমান্টিক, এত ভালোবাসতে জানে। স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতনই না। রুস্তম হেসে মাথা দোলায়, আমরা আগে থেকেই জানতাম, তবে ওর প্রেমিক সত্তা সামনাসামনি দেখাই প্রথম, তাই রীতিমতো ধাক্কা খাচ্ছে। মাহিন আফসোসের সুরে বলে ওঠে, কি ভাগ্য মানুষের, চাচাতো বোনকে কলপিঠে বড় করে এখন বউ বানিয়ে নিয়েছে। এমন সুযোগ যদি আমাদেরও হতো। বাকি কথাটুকু আর মাহিন শেষ করতে পারল না। তন্ময় কঠিনভাবে চোখ রাঙালো, দাঁতে দাঁত পিষে বলল, শারাপ মাহিন। রিয়ান শব্দ করে হাসে। সৈয়দ বলে, এই তোদের মনে আছে সেদিনের কথা, যখন অরু দশম শ্রেণীতে ফুল দিয়ে অরুকে প্রপোজ করায় বাচ্চা ছেলেটা কি বেধড়ক মারেই না দিয়েছিল? তন্ময় আর চোখে পিছু চেয়ে চাপা স্বরে বলে, থামবি তোরা? চাপা স্বরে ধমকালো। কথাটুকু বলে তন্ময় স্টিয়ারিং এ উঠে বসলো। এ যাত্রায় তার পাশে এসে বসলো রিয়ান। উচ্চ কণ্ঠে গাড়ির সবার উদ্দেশ্যে জানালো, আজ থেকে মেয়েরা একসাথে থাকবে, সাথে অরুও। আমরা ছেলেরা একসাথে থাকবো, সাথে তন্ময়ও। কিংকর্তব্য বিমূঢ় তন্ময় গাড়ি স্টার্ট করতে ভুলে যায়। ভ্রু তুলে শুধায়, কি বললি? শুনোস নাই? আবার বলতেছি, শোন ভালো করে। তন্ময় আশ্চর্য না হয়ে পারল না। গতকাল থেকে সবগুলো তাকে জোরপূর্বক পারছিল না মুখচন্দ্রিমায় ফেলতে, আর আজ সুর পরিবর্তন করে ফেললো। তন্ময়ের মুখ মুহূর্তেই থমথমে হয়ে এলো। গম্ভীর হলো হৃদয়ে ছখানেক ভাঁজ। অরু খোশ মেজাজে নিয়ে গল্প গুজবে বিভোর। ও কি শোনেনি? বাগান বাড়ির দরজা খুলে দিয়েছেন দারোয়ান ইয়াসিন মোল্লা। কেয়ারটেকার বাবু মিয়া তখন বাগানে দাপাদাপি করছেন। সবকিছু পরিপাট্যভাবে বন্দোবস্ত করা শেষ। বড় ছাতার ছাউনি লাগিয়েছেন, গুনে গুনে চেয়ার পেতেছেন, গরুর গোস্ত, মুরগি, মাছ ম্যারিনেট করে রেখেছেন, সাউন্ড বক্সের ব্যবস্থা করেছেন, 4টে দাগ বাল্ব লাগিয়েছেন।
অল্প সময়ের মধ্যে চমৎকার সব আয়োজন করে ফেলেছেন ভদ্রলোক। মাইক্রো পার্ক করতেই হুড়মুড়িয়ে বেরুলো সবাই। সুহানি অরুর হাত ধরে রাখলো, বাধ্য করলো নিজের সাথে বেরুতে। তন্ময় এই দৃশ্যে কুণ্ঠিত হলো। গাড়ি থেকে বেরোতে চাইলে বন্ধুদের দিকে, অথচ কেউই তার দৃষ্টিতে দৃষ্টি রাখলো না। মুখ খোলার পূর্বেই সুহানি অরুকে টানতে টানতে বলল, আরও চলো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, এরপর পার্টি হবে আজ। তন্ময় ভ্রু কুচকে দেখল। অরুর বদন ঘরের ভেতর হারিয়ে যেতেই বন্ধুদের দিকে তাকালো। এসবের মানে কি? রিয়ান যেন কিচ্ছুটি বুঝছে না। কিসের কথা বলছিস? কথা শেষ করে সেও ঘরের ভিতরে ঢুকে গেল। একে একে বাকিরাও। রুস্তম তন্ময়ের কাঁধ চেপে বলল, দোস্ত, শুধু অর্ডার করলেই হইবে? আমাদের একলা সময় লাগবে না। আজকে মাল আনছি, ইটালিয়ান বিউটি, এত জোস ভাই, 1975-এর মাল, টেস্টি। তন্ময় গম্ভীর মুখে বাদ সাধল সোজাসুজি ভাবে। আমি এসব খাচ্ছি না। সৈয়দ পেছন থেকে গুঁতো মারল। তুই খাবি, তোর বন্ধু গোষ্ঠীও খাবে। তন্ময় বাধ্যভাবে ওদের সাথে রুমে এলো। বিছানায় মাহিন শুয়ে আছে, ইব্রাহিম চেয়ারে পায়ের উপর পা তুলে বসে, রিয়ান জমিনে হাত পা ছড়িয়ে উদম শরীরে শুয়ে আপাতত সেলফোন টিপছে। তন্ময় ভালোভাবে ওদের মুখাবয়বে দৃষ্টি বিচরণ চালালো। তার মন খুঁতখুত করছে, কু ডাকছে, কিন্তু কেন? এর মধ্যেই বাবু মিয়া তন্ময়ের লাগেজ হাতে দুয়ারে এসে দাঁড়ায়। তন্ময় বিস্ময়ে হকচকিয়ে ওঠে। বাবু মিয়া হেসে বলে, রুস্তম আদেশ ছড়ে, ভেতরে রাখো চাচা, ওর লাগেজ দিয়ে এসেছো না? রুস্তম মাথা দোলায় সন্তুষ্ট ভঙ্গিতে। ঠিক আছে, আগুন ধরাও, আমরা আসতেছি। বাবু মিয়া যেতেই তন্ময় রাগান্বিত চোখে বন্ধুদের দিকে চাইল। দাঁতে দাঁত পিষে গম্ভীর মুখে শুধালো, হচ্ছেটা কি? মাহিনের সহজ সরল জবাব, কি হবে? ড্রিঙ্কস ফ্রিং করে তো আর উড়ুর কাছে যেতে পারবি না, তাই আজ আমাদের সাথেই থাকবি। আমি কখন বলেছি ড্রিঙ্ক করব? তন্ময়ের কণ্ঠে বিরক্তি প্রকাশ করার ন্যায় ঝরছে। তা বুঝেও যেন বুঝলো না কেউ, প্রত্যুত্তরও করলো না, নিজেদের মতন ব্যস্ত। তন্ময় হতাশায় মাথা নাড়ায়। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা কি করছে কে জানে। ওরা ডাকলো আর সাথে সাথে ধেই ধেই করে চলে গেল। তন্ময়কে তো জিজ্ঞেস করলো না, ফিরে একটিবার তাকালো অবধি না। সবাই আজ এমন তার বিপক্ষীয় দলে নাম লেখালো কেন? সাউন্ড বক্স দুটো ছেড়েছে মাহিন, একটি ইংরেজি গান চলছে। রিয়ান ম্যারিনেট করা মুরগির পিসেস পুড়তে দিয়েছে। বাবু মিয়া উনুনের কার্যক্রমের দায়িত্বে অব্যাহত। সৈয়দ আধ বসে দুপায়ের পাতায় ভাঁড় ছেড়ে মুরগির পিসেসগুলোতে তেল লেপটে দিচ্ছে। তন্ময় পায়ের উপর পা তুলে গম্ভীর মুখে বসে, হাত ঘড়িতে 9:20, আর চোখে ঘন ঘন চাইছে দুয়ারের পানে। বাগানে আসার পূর্বে অবশ্য একবার মেয়েদের রুমের সামনে গিয়েছিল সে, অরুকে সঙ্গে আনতে। দরজা লাগানো অবস্থাতেই সুহানি পরিষ্কার গলায় জানালো অরু ব্যস্ত। আশ্চর্য রকমের কথাবার্তা। তন্ময়ের জন্য অরু কিভাবে ব্যস্ত হয়? অসম্ভব, অবিশ্বাস্য। সে বিশ্বাস করতে অপারগ। আর অরুটা কি করছে কি? তন্ময়ের গলার স্বর কেউ চেনে না? ডাকার পরও কোনো প্রত্যুত্তর করল না। পুরুষ ভাবাপন্ন এক সুগভীর অভিমান তন্ময়ের গলা রোধ করে বসল। পুরুষশালী হাতটা ব্যস্ত হলো একটা সিগারেট ধরাতে। সে সিগারেট খাওয়া বন্ধ রাখবে কেন? কার জন্য? আগে পাছে ঘুরে বেড়ানো 24 ঘন্টা ভ্যাবলার মতন চেয়ে থাকে প্রিয়তমার এই রূপ তার ঠিকঠাক হজম হলো না। সিগারেটে দুটো অবহেলিত টান মেরে ফের চাইল। সেই সময় ঐশীকে দেখতে পেল বেরুতে। কালো জামদানির শাড়ি পরেছে। পরপর এলিজাকেও দেখা গেল। দুজনের শাড়ি একই রকম প্রায়। তন্ময় ডান হাতটা নিচু করলো, সিগারেটে ঢুকালো দৃষ্টি, অথচ মিনিট খানেক পরও অরুকে দেখা পেল না। এলিজা এসেই অশান্ত তন্ময়কে দেখে মুখ টিপে হাসলো। তন্ময় বিরক্ত গলায় প্রশ্ন ছুড়ল, অরু কোথায়? ঐশী ভেঙচি কাটলো। কোথায় আবার? রুমে। ওকে আনিসনি কেন? এলিজা দাঁত দেখিয়ে হাসলো। গল্প করছে সুহানির সাথে, সুহানি আর রিয়ানের প্রেম কাহিনী শুনছে। এই কথা শুনে রিয়ান পিলে চমকে ওঠে, চোখ মুখ কালো করে ফেলে, বিড়বিড়িয়ে বলে, ওর প্রেম কাহিনী বলা মানে একই ব্যাপার বলা। আমি প্লে বয় ছিলাম, অনেকগুলো মেয়ের সাথে প্রেম করেছি, এটসেট্রা।
তন্ময় যেন এই সুযোগটারও অপেক্ষায় ছিল, মুহূর্তেই লুফে নিল। ছিলি তো, কত শত মেয়ের সাথে রঙ্গলীলা করেছিস, তা গুণে শেষ করা তো সম্ভব না। আমি মিথ্যে বললেও সুহানি তো আর মিথ্যে বলবে না। ও আসুক, জিজ্ঞেস করব, সরাসরি প্রমাণ হবে। রিয়ান আশ্চর্য হলো। খবরদার দোস্ত, এই ব্যাপারটা তুলিস না। ও শুরু হলে আর থামবে না, জানিস তো কিছুই। গতকাল খবরদার দোস্ত, এই ব্যাপারটা তুলিস না। ওর শুরু হলে আর থামবে না, জানিস না তো কিছুই। গত মাসে আমার সাথে 4 দিন যোগাযোগ রাখেনি। আমি মরতে মরতে বেঁচে ফিরেছি। এই আলাপ শুনলে আবার কথা বলা বন্ধ করবে। তন্ময় সাবলীল স্বীকারোক্তি। আমি তাই চাচ্ছি। হেসে উঠল উপস্থিত সকলে। তন্ময় ফের সিগারেট ঠোঁটে ছোয়ালো, বাম হাতে ফোন বের করলো। ওরুকে ইতিমধ্যেই 2টো মেসেজ পাঠিয়েছে, জবাব আসেনি। এবারে কল করলো, রিং হচ্ছে তবে রিসিভ হলো না। আসুক একবার, খবর আছে ওর। ধপধপ করে বুকের মধ্যিখানে চলতে থাকা আগুন যেন বেড়েই চলেছে ক্রমান্বয়ে। নেভার নামমাত্র নেই। মাহিন সহ বাকিরা মিটি হাসছে। এ যাত্রায় চেয়ারে শব্দ করে বসলো মাহিন, চিন্তিত গলায় শুধালো, কিরে আমাদের বেবি কই? রাগে তন্ময়ের কপালে শিরা ফুটে উঠল। অতিমাত্রা বিরক্ত দৃষ্টি কঠিনভাবে তাক করলো। মুখ তুলে কিছু ভাষণ ছাড়বে পূর্বেই এলিজার গলা শোনা গেল, এই তো চলে এসেছে সুহানি অরু। তন্ময়ের ভ্রুদয় শিথিল হলো। অশান্ত হৃদয় শান্ত হওয়ার পথে। তৎক্ষণাৎ ঘাড় ফেরাতে নিয়েও ফেরালো না। একটু সময় নেওয়ার চেষ্টা করলো, লাভের লাভ কিচ্ছুটি হলো না। মন লাভ লোকসান মানল না, দ্রুত গতিতে তাকাতে বাধ্যই হলো। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয় হৃদয়। দৃষ্টি নিষ্ঠুরভাবে থমকে পড়ে। গভীর হতে থাকে দৃষ্টির মানে। হাতের জ্বলন্ত সিগারেটটা পড়ে গেছে, সেলফোনটা পড়ার ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময় আচমকা দাঁড়াতেই চেয়ার উল্টে যায়। উচ্চ ধ্বনিতে হেসে ওঠে বন্ধুরা। এতেও তন্ময়ের হেলদোল হয় না। অদূরেই হাসতে থাকা শুভ্র রঙের জর্জেটের শাড়ি পরিহিত অরু ছাড়া যেন পৃথিবীতে কিচ্ছুটি নেই। কোনো শব্দ নেই। মাহিন চেঁচিয়ে উঠল, সোহানি, ইউ ডিড আ গ্রেট জব ম্যান। সুহানি শব্দ করে হাসলো। অরুর হাতটা তখনও ধরে থাকলো, ছাড়লো না। তন্ময়ের কাছাকাছি যেতেও দিল না। অরু তখন লজ্জায় নেতিয়ে আছে গোলাপ ফুলের ন্যায়। চোখ তুলে তাকাতেও পারছে না। তন্ময় যেন সম্মোহিত হলো। কিছুই আর চোখে লাগলো না। এ যাত্রায় আর বাদশাহ চক্ষু লজ্জাও মানল না। সবার সম্মুখেই অরুর সামনে চলে এলো। হাতটা ধরলো, প্রথমে আলতোভাবে, অতঃপর গাঢ়ভাবে, শক্তভাবে। টেনে নিজের দিকে আনতেই পুনরায় শোরগোল শুরু হলো। সিটি বাজার আওয়াজ শোনা গেল, হাততালির হাসাহাসির উচ্চ শব্দ। তন্ময় যেন ওসব কানেও তুলল না। অন্যদিকে অরুর আজ নাজুক অবস্থা। সে হাত আলগোছে ছাড়াতে চাইল, ফিসফিস করে বলল, তন্ময় ভাই, সবাই হাসছে। তন্ময় হাত ছাড়ল না, উল্টে দ্বিগুণ শক্ত করে ধরল। অন্য রকম হয়ে এলো তার কণ্ঠের সুর। তাতে কি? অরু হক চকালো, মাথা তুলে চাইল, ফের দৃষ্টি ফিরিয়ে নিল। তন্ময় ওকে নিয়ে পাশাপাশি চেয়ারে বসলো। সৈয়দ গিটার এনে রেখেছে চেয়ারে। ইতিমধ্যেই বারবিকিউ রেডি। টেবিলে পরিবেশন করা হয়েছে। সাউন্ড বক্স বন্ধ। সৈয়দ গিটারে সুর তুলছে, মুখে গুনগুন করছে। এর মধ্যেই 2-4 ফোঁটা করে পুনরায় বৃষ্টি নামতে শুরু করেছে। মুষলধারা বৃষ্টি নামলো এক মুহূর্তেই, চোখের পলকে। সৈয়দও উচ্চ কণ্ঠে গাইতে শুরু করলো। তন্ময়ের দৃষ্টির সামনে তবে এদিকে মনোনিবেশ নেই। তার সকল ধ্যান ধারণা কাছে বড্ড পাশে বসা রমণীতে। ওরও চুপচাপ কুণ্ঠিত হয়ে বসে দৃষ্টির সামনে। সৈয়দের গান শুনছে এক চিত্তে। গানটা হয়তোবা ওর পছন্দ হয়েছে। অপ্রস্তুত লজ্জা ভাবটা কাটিয়ে উঠেছে। সুহানির দেখা দেখি নিজেও গুনগুন করছে। তন্ময় 1 সেকেন্ড চোখ বন্ধ করলো। ভেসে উঠল সাদা শাড়ি পরিহিত অরু। চোখের পর্দায় ভাসলো সাদা শাড়িতে ল্যাপটানো ফর্সা পেট, পাতলা কোমর। পর মুহূর্তেই চোখ খুলে পাশে তাকালো। তার দৃষ্টি অনুভব করে অরু মিলিয়ে গেল দৃশ্যমান রূপে। লাল হয়ে উঠল কানের লতি।
তন্ময় রক্তিম কান ছুঁয়ে দেয়। বুকের ভিতর চলতে থাকা আগুন যেন কণ্ঠে এসে ভিড় জমিয়েছে। শাড়ি পরেছিস কেন? অরু নড়ে চড়ে ওঠে, হাঁসফাঁস করে জানায়। বললেন পড়তে। পড়তে বললেই পড়তে হবে, তাও এমন ভাবে? ওর চোখ তুলে তাকায়। কেমন ভাবে? ওর প্রশ্নাত্মক চাহনিতে দৃষ্টি রেখে তন্ময় সরাসরি অরুর পেটের কাছটাই চায়। অরুও দৃষ্টি অনুসরণ করে চাইল। কাছাকাছি ভাবে পরিষ্কার পেট দেখা যাচ্ছে। মুহূর্তেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়, দ্রুত আঁচল জড়ো করে পেটের দিকে চিন্তিত গলায় বলে,